তোর উপর আমার সব রকমের অধিকার আছে, বিকজ ইউ আর মাই ওয়াইফ। রাগের মাথায় ঠিক কি বলতে যাচ্ছিল সেটা ভাবতে ভাবতেই মাঝপথে থমকে যায় মেহেদী। বিপরীতে বসে থাকা বৃষ্টি তখনও একই রকম শান্ত, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেদীর দিকে। সেই দৃষ্টি দেখে হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ে মেহেদী। নিজের আচরণে নিজেই যেন হতভম্ব, দ্বিধাগ্রস্ত। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে পড়ল। বৃষ্টি মেহেদীর চোখে চোখ রেখেই বলল, থামলি কেন বল। মেহেদী এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আর কেউ না জানুক, তুই ভালো করেই জানিস তোর উপরে ঠিক কতটা অধিকার আছে আমার। এমন কথা শুনে বৃষ্টির ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। সে চাপা স্বরে বলে উঠল, তুই মানিস সেটা? মেহেদী এবার চোখে চোখ রেখে পাল্টা প্রশ্ন ছুড়ল। তুই চাস আমি মানি? বৃষ্টি কথা বলল না কোনো, হ্যাঁ না কিছুই না। মেহেদী এবার ভালো করে পর্যবেক্ষণ করলো বৃষ্টিকে। মেয়েটির পরনে কুঁচকে যাওয়া গোলাপি রঙের থ্রি পিস, কোমর ছুঁই ছুঁই এলোমেলো চুল খোপা করা, ফোলা ফোলা চোখ দেখেই বোঝা যাচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি ক্লান্ত গলায় বলল, মাকে ডাক দে, ওয়াশরুমে যাব। কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিছানা থেকে শূন্যে উঠে গেল সে। আকস্মিক এমন কাণ্ডে চমকাই থমকাই বৃষ্টি। মেহেদী ওকে কোলে তুলে নিয়ে হাঁটে ওয়াশরুমে। বৃষ্টি নিজের ব্যালেন্স রাখতে মেহেদীর গলা জড়িয়ে ধরল দুহাতে। দুজনের হার্টবিট বেড়ে গেল তড়িঘড়ি করে। মেহেদী কোনো রকম ওয়াশরুমে তড়িঘড়ি করে নামিয়ে দিল বৃষ্টিকে। আর স্পন্দন যেন থমকে গেছে। কক্সবাজার শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির বিশাল ক্যানভাসে আঁকা এক বিস্ময়কর চিত্র। আকাশ আর সমুদ্র সেখানে মিলেছে একসাথে। সেই নিরবচ্ছিন্ন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। সোনালী বালুর প্রান্তর, সূর্য যখন অস্ত যায় তখন সোনালী আলোয় ঝলমল করে কক্সবাজারের বিশাল সৈকত। হালকা বাতাসে বালুকণার নৃত্য যেন মন ছুঁয়ে যায়। বাঁকখালী নদী ও পাহাড়ের সৌন্দর্য, শহরের পেছনে বাঁকখালী নদী আর পাহাড়ের ছায়া যোগ করে এক মোহময় পরিবেশ। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই দৃশ্য সত্যিই অতুলনীয়। সমুদ্রের গর্জন আর ঢেউয়ের ছন্দ। কক্সবাজারের সমুদ্র যেন জীবন্ত এক কবিতা। ঢেউয়ের ছন্দ, পাখিদের ডাক আর বাতাসের স্পর্শ মিলে সৃষ্টি করে এক সুরেলা অনুভূতি। হিমছড়ি ও ইনানি সৈকত, কক্সবাজারের আশেপাশে আরো অনেক ছোট ছোট সৌন্দর্যের আশ্রয় আছে। হিমছড়ির পাহাড় ও ঝর্ণা কিংবা ইনানির পাথুরে সৈকত, প্রতিটি স্থানে রয়েছে এক ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। রাতের জনমানবহীন সড়কে তীব্র গতিতে ছুটে চলেছে অর্ণর কালো মার্সিডিজ ব্রেঞ্চ প্রিস্টার গাড়িটি। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে ড্রাইভিং করছে অর্ণ। তার কাঁধের উপর মাথা রেখে ঘুমে ঢুলুমুলু করছে বিন্দু। গাড়িটির মধ্যের সিটে বসেছে মিথিলা, রুহি, সাদি এবং একদম পিছনের সিটে বসা মারিদ, অভি এবং তুর্য। তুর্য এবং অভি এই সপ্তাহে লন্ডন চলে যাবে, তাই সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে একটা ট্যুর দেবে। তাই তো পরিকল্পনা অনুযায়ী কোনো আগাম প্ল্যানিং ছাড়াই সবাই ছুটে এসেছে সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে। রাত প্রায় 2টোর কাছাকাছি। পেছনে রুহি ঘুমিয়েছে অনেকক্ষণ আগেই। সাদি এক পাশ থেকে তাকে আগলে রেখেছে। মিথিলার চোখে ঘুম নেই, তার চোখ বারবার অর্ণর দিকে। ইচ্ছে করছে বিন্দুকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। গাড়ির ঝাঁকুনিতে বিন্দুর মাথাটা বারবার এদিক সেদিক হেলে পড়ছে। অর্ণ এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ধরে, অন্য হাতে বিন্দুকে টেনে এনে নিজের বক্ষের সঙ্গে চেপে রাখলো। এই দৃশ্যটুকু বসে বিষের মতো হজম করলো মিথিলা। রাতের কক্সবাজারের বীর শ্রেষ্ঠ সোহরাওয়ার্দী রোড ঝলমলে বাতি আর নীরবতা মিশে এক অন্য রূপ ধারণ করেছে। মার্সিডিজ স্প্রিন্টার দ্রুত ছুটছে রাস্তার ধারে। সোনা চাঁদের মৃদু আলোয় ঝলমল করছে ঝোপঝাপ সব গাছপালা। গাড়ির পাশ দিয়ে ছুটে যাচ্ছে নিস্তব্ধ চৌফলদণ্ডী ঘাট, যেখানে দিগন্ত জুড়ে সাগরের কোলাহল কিছুটা থমকে গেছে আর লেগে আছে শীতল সমুদ্রের নোনা হাওয়া। তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 2:30। গাড়িটি মাত্র থামলো এক বিলাসবহুল রিসোর্টের সামনে। সাদি রুহিকে ডেকে তুলে নেমে পড়ল।
সঙ্গে সঙ্গে একে একে সবাই নামলো। বসে থাকতে থাকতে সবার মেরুদণ্ড বেঁকে কোমর লেগে এসেছে। সেই সন্ধ্যায় গাড়িতে চড়ে বসেছে, মাঝপথে শুধু একবার খাবার জন্যে নেমেছিল, তারপর একটানা বসা তারা। সবাই নেমে পড়লেও অর্ণ এখনো ঠাই বসে, আর বুকের মধ্যে মুখ ডুবিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বিন্দু। অর্ণ এবার আলতো স্বরে বিন্দুকে ডাকলো। চড়ুই, এই চড়ুই, ওপেন ইউর আইজ অ্যান্ড লুক। অর্ণর ডাকে নড়ে চড়ে উঠল বিন্দু। ঢুলু ঢুলু চোখ মেলে তাকালো নিজের অর্ণর বুকে লেপ্টে থাকতে দেখে, লজ্জা পেয়ে সরে গেল ছিটকে। অর্ণ নেমে গেল গাড়ি থেকে, বিন্দুও নামলো। বিন্দু আশেপাশে রুহিদের না দেখে ঘুম চড়ানো গলায় জিজ্ঞেস করলো, বাকিরা কোথায়? ভেতরে প্রবেশ করেছে, আসো। গম্ভীর পদচরণে রিসোর্টের ভেতরে এগিয়ে যেতে যেতে বলল অর্ণ। যেহেতু রাতে খেয়েই এসেছে, তাই আর খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করলো না কেউ। সবার চোখে ঘুম নেমে আসছে। তারা রিসোর্টে প্রবেশ করে যে যার রুমের চাবি নিয়ে চলে গেল। আসার আগেই বুকিং করে রাখা ছিল। বাকি ঘোরাঘুরি সকালে হবে, এখন একটু ঘুম প্রয়োজন সবার। রুহি আর বিন্দুর একচোট ঘুম অলরেডি হয়ে গেছে, তবুও ঘুমে ঢুলুমুলু করে চলেছে। সাদি এবং মারিদ নিয়েছে এক রুম, অভি আর তুর্য নিয়েছে একটা রুম, মিথিলা একা একটা রুম নিয়েছে। দরুন রুহিকে একাই থাকতে হবে। অর্ণ আর বিন্দু তো কাপল, তাদের বিষয় আলাদা। সাদি রুহিকে তার রুমের সামনে এগিয়ে দিল। রুহি অবাক হয়ে বলল, এত বড় রুমে আমি একা থাকবো? তুই চাইলে আমি থাকতে পারি তোর সাথে। ঘুমোতে দিবি তোর কাছে? প্রমিস, কিছু করবো না। আমি খুব ভালো ছেলে। সাদির কথা শুনে রুহি ঘুমে আচ্ছন্ন, চোখ জোড়া বড় বড় হয়ে গেল। বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি বলছেন, মাথা ঠিক আছে? সাদি রুহির চোখে চোখ রেখে বলল, মাথায় ঠিক রাখতে দিচ্ছিস কই? তুই এমন করে সিঙ্গেল সিঙ্গেল 5 হানিমুন প্ল্যান করলে আমি যাই কই? পাশের রুমে আমার বন্ধু বউ নিয়ে হ্যাপি হানিমুন করছে। আমার মাথা ঠিক থাকে কিভাবে বলতো? এটা কিন্তু কোনো জুলুমের চেয়ে কম না। রুহি চোখ কুচকে ফেললো। অসাধু লোকটা কি আবল তাবল বকছে? মেয়েটি ললাটে ভাঁজ ফেলে বলল, রাত দুপুরে মাতালের মতো কি আবল তাবল বলছেন? মাথাটা কি পুরোই গেছে নাকি? অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল সাদি। রুহি কটমট করে রুমে ঢুকে দরজা দিতে দিতে বলল, বেটা পাগল, জানতো এখান থেকে। রুহি সাদির মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। সাদি কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে নিজের বরাদ্দ রুমে চলে গেল। রিসোর্টের ভিআইপি সুইটের মাঝে সকচকে মার্বেলের তৈরি, পায়ে হেঁটে হাঁটলেই ঠান্ডা একটা অনুভূতি ছুঁয়ে যায় তলার দিক থেকে। দেওয়ালে ঝুলছে শিল্পী হাতে আঁকা সামুদ্রিক দৃশ্যের বিশাল ক্যানভাস। বিছানাটা একদম রাজকীয়, কিং সাইজ, ত্রিপাট সাজানো। হালকা ধূসর ও সাদা বিছানার চাদর যেন আকাশে ভেসে থাকা মেঘ। চারপাশে ছোট ছোট এলইডি লাইটিং, যা রাত বাড়লে রুমে নিয়ে আসে এক রহস্যময় আবহ। বিন্দু রুমে এসেই ধপাস করে শুয়ে পড়ল নরম সফেদ বিছানায়। অর্ণ ফ্রেশ হয়ে এসে দেখলো বিন্দু এলোমেলো হাত পা ফেলে শুয়ে আছে। সে এগিয়ে এসে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো, চড়ুই, ফ্রেশ হয়ে এসে ঠিক করেছো? বিন্দুর কর্ণ গোচর হলো অর্ণর কথা, তবে উঠতে ইচ্ছে করছে না। ঘুমে চোখ ভেঙে আসছে। মেয়েটি চোখ বন্ধ করে রেখেই ঘুমু ঘুমু গলায় বলল, এখন আর উঠতে পারবো না, ভীষণ ঘুম পাচ্ছে আমার। বিন্দুর গায়ে একটি ফুল লেন্থ গাউন স্টাইল আবায়া কুর্তি, যার রং প্যাস্টেল পিচ, লাইট অলিভ কিংবা ডাস্টি রোজ। মাথায় হিজাব করা। অর্ণর কপালে দুটো ভাঁজ পড়ে। মেয়েটি এভাবেই ঘুমাবে? অর্ণ এগিয়ে এসে বিন্দুর কাঁধ ঝাঁকিয়ে ফের শান্ত গলায় বলে, চড়ুই, চোখ খুলে উঠে বস, ড্রেস চেঞ্জ করে দেন, ঘুমা। বিন্দু বিরক্ত হয়ে চোখ বোঝা অবস্থাতেই উঠে বসতে বসতে বলল, আপনি মিয়া আসলে একটা বিরক্তিকর প্রোডাক্ট। বিন্দুর কথা শুনে অর্ণ ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু বিন্দু সেই দৃষ্টি দেখতে পেল না। ঘুমে ঢুলু ঢুলু চোখে বিন্দুর চারপাশটা যেন ঝাপসা। ধীরে ধীরে সে এগিয়ে গেল বিউ সাইজ ট্রাভেল ডাফল ব্যাগটার দিকে। এই একটা ব্যাগেই দুজনের পোশাক আশাক গুছিয়ে এনেছে সে। চোখ আধো বন্ধ, হাতটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে খুঁজে চলেছে সে নিজের পোশাক। বিন্দু ঘুম ঘুম চোখে হাতড়ে পোশাক বের করতেই অর্ণর একটা শার্ট বেরিয়ে এলো। এতে ভড়কে গেল বিন্দু। অর্ণ তখনও ঠায় দাঁড়িয়ে, তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল বিন্দুর দিকে গভীর মনোযোগে। অর্ণ এগিয়ে এলো, চোখে গভীর এক অভিব্যক্তি, গলায় সেই চিরচেনা গাম্ভীর্য। সরো, আমি বের করে দিচ্ছি।
ততক্ষণে বিন্দু নিজের পোশাক বের করে ফেলেছে। বিন্দু কিছু না বলে পাশ কাটিয়ে সরে গেল। টলমলো পায়ে নিজের পোশাক তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে এসে আবার ধপাস করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম এখনো টলমলো করছে। অর্ণর দৃষ্টিতে ঘুম নেই, সে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। তার হাতের মুঠোয় ফোন, অথচ তীক্ষ্ণ নজর বিন্দুর পানে। গত রাতের দেরিতে ঘুমানোর ক্লান্তি এখনো চোখে মুখে লেগে আছে বিন্দুর। ঘুমটা একেবারে ভাঙেনি, তবে কানে ভেসে আসা এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ধীরে ধীরে ঘুমের আবরণে ফাটল ধরালো। গভীর ঘুমের ভেতরেই এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর কানে ভেসে এলো। বিছানার চাদরের ভাঁজে মুখ গুজে রাখা বিন্দু নড়ল না, তবুও নড়ে চড়ে আবার ঘুমিয়ে যেতে চাইল। অর্ণ এবার একটু বিন্দুর দিকে ঝুঁকে এসে স্লো ভয়েসে ফিসফিস করে বলল, মাথার পাশেই শব্দটা। ঘুমের ভেতরেই যেন মৃদু আলো পড়েছে চোখে। বিন্দু আধো আধো ঘুমে চোখ মেলতেই ঝাপসা আলোয় আবছা ভাবে ধরা পড়ল অর্ণর মুখটা। গম্ভীর, শান্ত, অচেনা রকমের কোমল। তার গায়ে মাস্টার্ড ইয়েলো রঙের ফিটেড টি শার্ট। বিন্দু চোখের পলক ফেলল না। ঘুমের ঘোরে হলেও ওই মুখটা যেন বাস্তবের থেকেও বেশি বাস্তব লাগছে এই মুহূর্তে। তবে কর্ণগোচর সূর্যোদয় প্রতিফলিত হতেই বিন্দুর চোখ দুটো চট করে বড় হয়ে উঠল। সে যেন শব্দটা ভালো করে শুনে বুঝে নিতে চাইছে। অর্ণ কি সত্যি সূর্যোদয়ের কথা বলল? সূর্যোদয়? বিস্মিত গলায় বলে ওঠে বিন্দু। অর্ণ সরে গিয়ে শটান হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় শুধালো, দেখতে চাইলে ওঠ, হারিয়া। ব্যাস এইটুকু শুনেই বিন্দু যেন বিদ্যুৎ চমকের মতো বিছানা থেকে লাফিয়ে উঠল। তড়িৎ গতিতে শোয়া থেকে লাফিয়ে বিছানা থেকে নামলো। আমি যাব, আমাকে রেখে যাবেন না প্লিজ। বলতে বলতেই 3 সেকেন্ডে চট জলদি সে বাথরুমে ঢুকে পড়ল। মিনিট কয়েকের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। চোখে এখন একদম ঘুমের কোনো চিহ্নই নেই, কেবল উত্তেজনা আর কৌতূহল। দরজার সামনে দাঁড়ানো অর্ণ শান্ত চোখে তাকিয়ে দেখলো মেয়েটার শিশু সুলভ সরলতা। বিন্দু ছটপট পরিপাটি হয়ে অর্ণর সামনে এসে দাঁড়িয়ে বলে, হয়ে গেছে, চলুন। সবাই কি আগেই চলে গেছে? অর্ণ কোনো প্রত্যুত্তর করলো না। বিন্দুর কোমল হাতখানা নিজের হাতের মুঠোয় চেপে বাহিরে পা বাড়ালো। রিসোর্ট থেকে বেরোতেই দেখা মিলল বাকিদের। সবাই ইতিমধ্যে বালুর চরে নেমে এসেছে। চারিদিকে যেন হালকা কুয়াশা, সমুদ্রের গায়ে শিশিরের মতো ঠান্ডা বাতাস। দিগন্তের গায়ে ধীরে ধীরে জমে উঠছে লালচে আভা, যেন কেউ সমুদ্রের গায়ে একটুখানি রং ছুঁড়ে দিয়েছে। লাল, কমলা আর সোনালি ঢেউগুলো তখনও ঘুম ঘুম হয়ে বালু ছুঁড়ে ফিরে যাচ্ছে। বাতাসে লবণাক্ত গন্ধ, আর কানে আসছে পাখির ডানার শব্দ। এই নিস্তব্ধতার মধ্যে সূর্যের প্রথম কিরণ যেন ঘুম ভাঙানো এক মৃদু স্পর্শ। দূরে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো আলোয় রূপালী ছায়া ফেলে রেখেছে। চারপাশে নিঃশব্দ, অথচ মনের ভেতরে যেন এক নতুন জোয়ার উঠছে। বিন্দু চোখ বড় বড় করে তাকিয়ে আছে অপার নীল জলরাশির দিকে। ঠোঁটের কোণে হালকা এক চমকপ্রদ হাসি। বিস্ময়ে ভরা চোখ যেন গিলে নিচ্ছে এই বিশাল সৌন্দর্যকে। তার চোখে বিস্ময়, কপালে হালকা ভাঁজ, যেন বিশ্বাসই করতে পারছে না এতটা সুন্দর কিছু সামনে দাঁড়িয়ে আছে। বিন্দুর চোখে জল চিকচিক করে উঠল আনন্দের, বিস্ময়ের, আর নিজের ছোট্ট পৃথিবীর বাইরে এত বিশাল কিছুকে প্রথমবার ছুঁয়ে দেখার অনুভূতির। বিন্দু হাস্য উজ্জ্বল মুখে অর্ণর দিকে তাকিয়ে বলল, এত সুন্দর দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। আপনাকে ধন্যবাদ কর্নেল সাহেব, এত অপরূপ একটা সকাল উপহার দেওয়ার জন্য। অর্ণ প্রত্যুত্তর করল না কোনো, কেবল শান্ত গভীর চোখে তাকিয়ে রইল বিন্দুর উজ্জ্বল মুখের দিকে। তার চোখে ছিল এক ধরনের প্রশ্রয়, এক ধরনের নীরব সম্মতি। বিন্দু ধীরে ধীরে জুতা খুলে রাখলো পাশে, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল বালুর চরে। নরম
নরম বালিতে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে তার মুখে ফুটে উঠল আনন্দে ভরা এক নির্মল হাসি, মেয়েলি, সরল আর নিখাদ। বাতাসে তার কপালের ছোট ছোট চুল উড়ে বেড়াচ্ছে, সঙ্গে বিন্দুর মনটা উড়ে বেড়ায় এক ছুটন্ত পাখির মতো স্বাধীন মুক্ত। ফোন হাতে এই অপার্থিব সৌন্দর্য ক্যামেরা বন্দি করছে রুহি। সাদি পাশেই দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়েই নেই, রুহির অগোচরে তার হাস্য উজ্জ্বল মুখটা নিজের ফোনে বন্দি করছে। সে এখানে না আসলে জানতোই না এই মেয়েটা এতটা প্রকৃতি প্রেমী। রুহি প্রাকৃতিক পছন্দ করে জানতো, মাঝে মাঝে সে নিজেও ফুল গাছ এনে দিত, কিন্তু এতটা পাগল জানতো না। হঠাৎ রুহি সাদির দিকে তাকিয়ে বলল। ভিউটা খুব সুন্দর, তাই না সাদ ভাই? সাদি আকস্মিক হকচকিয়ে গিয়ে হাতের ফোনটা নামিয়ে নিল, চোখে মুখে বিরক্ত টেনে বলল। তুই এত অকৃতজ্ঞ কেন হাঁপানো রোগী? রুহি ছবি তোলা বন্ধ করে অবাক হয়ে বলল। আমিও অকৃতজ্ঞ? নয়তো কি? সাদির সোজা সাপটা জবাবে ললাটে ভাঁজ পড়ে রুহির। রুহি এবার সিরিয়াস ভঙ্গিতে বলল। কেন, কি করেছি আমি? এই যে এত সুন্দর একটা সকাল উপভোগ করছিস, কার জন্য করছিস বলতো? আমি না জোর করলে অন্য কি আসতো এখানে? ভাবছিস না কিছু? আমার জন্যই তো এই দৃশ্য দেখতে পারলে, তাই না? তাহলে বিনিময়ে আমাকে কি দিলে? রুহি এবার ভাবলো সত্যিই তো, সাদি না বললে হয়তো আসতেই পারতো না এখানে। যখন আসতেই পারতো না, তাহলে এত সুন্দর দৃশ্য দেখতো না। এখানে যখন আসতেই পারতো না, তাহলে এত সুন্দর দৃশ্য দেখতো কি করে? সেই 8 পরীক্ষার পর একবার সিলেট গিয়েছিল, তারপর আর কোথাও যাওয়া হয়নি। অর্ণকে বললে বলতো সময় নেই। সময় থাকবেই বা কিভাবে? ছুটির বেশি সময় তো পার করেছে নিজের ফ্ল্যাটে। এসব ভেবে কৃতজ্ঞতায় মাথা নোয়ালো রুহি, অপরাধীর ন্যায় বলতে চাইলো কিছু, তবে তার আগেই সাদি বলে উঠল। চুপ করে থাকলে তো চলবে না ম্যাডাম, বলুন আমার ক্রেডিট কতটুকু? রুহি ঠোঁটে এক চোট মুচকি হেসে বলে। ধন্যবাদ সাদ ভাই, আপনি না থাকলে সত্যি ইম্পসিবল ছিল আসাটা। সাদি ভ্রু কুচকে অভিমানী গলাতেই বলল। ব্যাস এতটুকু? শুধু ধন্যবাদ? এতেই কাজ শেষ? একটা চুমু, একটা হাগ, নাহলে অন্তত একটা ফ্লাইং কিস তো আশা করতেই পারি, তাই না? সাদির কথা শুনে রুহি বড় বড় চোখ করে তাকালো, ঘন ঘন পলক ফেলে ভ্রু তুলে বলল। পাবনা থেকে যে পালিয়ে এসেছেন তারা জানে? সাদি রুহির কানে কানে বলল। তাতে জানি লাভ আছে? আমি তো শুধু তোকে জানাতে চাই। রুহি দুপা সরে গিয়ে চোখ গরম করে বলল। দূরে সরুন তো অসাধু লোক, কথায় কথায় গা ঘেঁষাঘেঁষি করেন কেন আপনি? সাদি আবার এক পা এগিয়ে এসে বলল। তোকে দেখলেই খালি ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে, কেন বলতো রে হাঁপানোটাকে? রুহি নাক সিটকে সরে যায়। কেন আবার? নির্ঘাত আপনার চরিত্র সমস্যা আছে। সাদি মাথা চুলকে হেসে বলল। আছে বোধহয়, নয়তো তোকে দেখলেই কেন আমার দাঁড়িয়ে যায়। সাদির কথা শুনে রুহির চোখ জোড়া কপালে উঠে বসলো, গাল গরম হয়ে গেল। রুহির মুখের এক্সপ্রেশন দেখে সাদি তড়িঘড়ি করে বলে উঠল। এই হাঁপানোটাকে অন্য কিছু মেন করবি না একদম। লোমের কথা বলেছি আমি। রুহি নাকের পাতাটা ফুলিয়ে কিরমির করে এক মুঠো বালু ছুঁড়ে মারে সাদির দিকে। তৎক্ষণাৎ ভো দৌড় মারে, সাদিও দৌড় দেয় রুহির পিছনে। সাদা ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে ওদের দুজনকে মনে হচ্ছিল ঠিক যেন টম অ্যান্ড জেরি। ঝগড়া, দুষ্টুমি আর ভালোবাসার বুদবুদে ভরা একটা ছোট্ট পৃথিবী। ক্লিনিকের সামনে থেমেছে একটা প্রাইভেট কার। প্রথমে মেহেদি বেরিয়ে এলো, তারপর মাসুমা বেগম এবং আলম সাহেব নেমে আসে। মেহেদি নীরবে গাড়ির দরজা খুলে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভেতর থেকে বৃষ্টি একটু কষ্ট করে নেমে আসার চেষ্টা করতেই মুখ কুঁচকে উঠল। দম বন্ধ হওয়া একটা ব্যথা জমে উঠল তার চোখে। আলম মেয়েকে ধরে বললেন। চাচার আদেশ শুনে নড়ে চড়ে ওঠে মেহেদি। আগামীকাল থেকে সে বৃষ্টির থেকে দূরে দূরে থাকছে। কেন জানি অদ্ভুত অস্থিরতায় ঘিরে ফেলে তাকে। তুই মানিস এই বিয়েটা? গতকাল বৃষ্টির মুখের এই প্রশ্নটা এবং বৃষ্টির মুখের সেই তাচ্ছিল্য হাসি ওকে তাড়া করে বেড়ায়, অস্থির লাগে। তারপর সেই কম্পন যেটা গতকাল বৃষ্টির সন্নিকটে গিয়ে টের পেয়েছে। সব মিলিয়ে সে দূরে থাকতে চাইছে, তবে কিছু কিছু কাজ আছে যা অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। এই যেমন মেহেদিকে না চাইতেও আসতেই হলো। চাচার বয়স হয়েছে, তাছাড়া তার পায়ে সমস্যা।
সেটা গতকাল বৃষ্টির সন্নিকটে গিয়ে টের পেয়েছে। সব মিলিয়ে সে দূরে থাকতে চাইছে, তবে কিছু কিছু কাজ আছে যা অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। এই যেমন মেহেদিকে না চাইতেও আসতেই হলো। চাচার বয়স হয়েছে, তাছাড়া তার পায়ে সমস্যা আছে, মেয়েকে কোলে নিয়ে হাঁটতেও পারবে না ভদ্রলোক। তাই তো বৃষ্টিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি সম্পূর্ণ ছোটাছুটি মেহেদি করে। মেহেদি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। সে ছাড়া করবেও বা কে? বিন্দুর একটা ভাইও নেই যে তাদের পাশে থাকবে। বৃষ্টি এক পলক তাকালো মেহেদির দ্বিধা দ্বন্দ্বের মুখের দিকে। সে আস্তে করে বলল, ভদ্রলোক কিছু বলার পূর্বেই মেহেদি হালকা এক দম নিয়ে সামনে ঝুঁকে গেল। দুই হাতে ওকে কোলে তুলে নিল, একটা সাবলীল ভঙ্গি, অথচ তাতে ছিল প্রচন্ড স্নিগ্ধতা। বৃষ্টি প্রথমে চমকে উঠেছিল, তারপর একেবারে শান্ত হয়ে গেল। সে ধরল না মেহেদির সুখ, শীতল গলায় বলল, খুব বিরক্ত করছি তোকে, তাই না? ইস, আমাদেরও যদি একটা ভাই দিত আল্লাহ। বৃষ্টির কণ্ঠে শিশু সুলভ হাহাকার। শব্দগুলো শুনেই মেহেদির ভিতরে কোথাও যেন কেমন করে উঠল। বৃষ্টির সেই নিঃশব্দ দীর্ঘশ্বাসটা সে টের পেল। একটা শূন্যতা, একরাশ অভিমান আর অপূর্ণতা মিশে থাকা আফসোস। মুহূর্তটাই যেন দুনিয়ার সব চুপ করে গেল। শুধু বৃষ্টির ফেলে আসা স্বপ্নের জন্যে মনটা হালকা কেঁপে উঠল তার। মেহেদির চোখে ছিল অস্বস্তিকর রুক্ষতা, যেন কোনো আবেশ দেখাতে চায় না, কিন্তু যত্নটা বেরিয়ে পড়ে অনিচ্ছায়। মেহেদি চেম্বারের দরজার সামনে এসে ধীরে ধীরে বৃষ্টিকে নামিয়ে বসলো চেয়ারে। শুধু বৃষ্টির ফেলে আসা স্বপ্নের জন্যে মনটা হালকা কেঁপে উঠল তার। মেহেদির চোখে ছিল অস্বস্তিকর রুক্ষতা, যেন কোনো আবেগ দেখাতে চায় না, কিন্তু যত্নটা বেরিয়ে পড়ে অনিচ্ছায়। মেহেদি চেম্বারের দরজার সামনে এসে ধীরে ধীরে বৃষ্টিকে নামিয়ে বসলো চেয়ারে। তারপর নার্সকে ইশারা করে বলল ব্যান্ডেজ খোলার জন্য। আলম সাহেব ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন। কিছু টেস্টের জন্য বৃষ্টিকে আজকে আনা হয়েছে হসপিটালে। টেস্ট করার পরে ডক্টর আবার নতুন করে প্লাস্টার করার পরামর্শ দিয়েছে। ওষুধের গন্ধ ভরা ঘরে। ব্যথার চোটে বৃষ্টির মুখ কুঁচকে, চোখ ভিজে উঠল। মেহেদির হাত নিজের অজান্তেই এগিয়ে গেল বৃষ্টির কাঁধে। শক্ত করে চেপে ধরল না, শুধু ছুঁয়ে রইল একটা মৌন সান্ত্বনা। সকাল তখন প্রায় 8টা ছুঁই ছুঁই। বাতাসে হালকা আর্দ্রতা, আকাশ একদম পরিষ্কার। সূর্যের আলো পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ধীরে ধীরে, ঠিক যেন প্রকৃতির আঙ্গুলে তুলির ছোঁয়া। সকালের নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল হিমছড়া পাহাড়ের উদ্দেশ্যে। ঢালটা একেবারে সোজা নয়, আবার অতটা কঠিনও না, তবে মাঝে মাঝে পাথরের সিঁড়ির মতো উঁচু নিচু অংশে সামলে চলতে হয়। কিছু জায়গায় বাঁশ বা কাঠের হ্যান্ড রেইল দেওয়া আছে, কিন্তু কিছু অংশ একদম খোলা। নিচে তাকালে দেখা যায় ঢাল বেয়ে সমুদ্রের দিকে নেমে গেছে ঘন ঘন। পাহাড়ের চূড়া প্রায় 200 ফুটের মতো উঁচু। হেঁটে উঠতে সময় লাগে গড়ে 20 থেকে 30 মিনিট। বিন্দুর চোখ বড় বড় হয়ে গেছে। মাথা তুলে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে হঠাৎ বলল, হায় আল্লাহ, এত উঁচুতে উঠবো কিভাবে? সাদী স্বভাব সুলভ হেসে বলে উঠল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বিন্দু? ওপর ওঠার জন্য সিঁড়ি আছে তো, ওই যে তোমার বান্ধবী যাচ্ছে। রুহি আগে আগে লাফিয়ে লাফিয়ে প্রথম সিঁড়িটা বেয়ে উঠল। তাকে দেখেই বোঝা যাচ্ছে উপরে ওঠার বড্ড তারা মেয়েটির। বিন্দু অবাক হলো, মেয়েটা ওখানে গেল কখন? এই না তার সঙ্গে কথা বলছিল। তবে রুহিকে দেখে যেন এবার একটু সাহস পেল বিন্দু। ইতিমধ্যে সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। মারিদ যেতে যেতে বলল, কর্নেল স্বামী পাশে থাকতে টেনশনে কি আছে ভাবি? বিন্দু আর চোখে তাকায় অর্ণর দিকে। তার পরনে হালকা ধূসর রঙের লিলেন শার্ট, হাতে গুটিয়ে তোলা স্লিভের ভাঁজগুলো যেন সামরিক শৃঙ্খলায় বাঁধা। নিচে গা ছুঁয়ে থাকা একটা ডার্ক ট্যান রঙের চিহ্ন মেপে তৈরি, যেন পা দুটো তার নিজস্ব গতির কমান্ডে চলে। আর পায়ে চকোলেট ব্রাউন রঙের সালভাতো আর ফেরবা গামা লোভার জুতো, ওমেগো সেমিস্টার অ্যাকোয়া তীক্ষ্ণ চোখে একটি ক্লাসিক রে ব্যান অ্যাভয়েডের সানগ্লাস। কালো ফ্রেমের আড়ালে চোখ দেখা যায় না, তবুও বিন্দু ঠিক বুঝে যায় সে তাকিয়ে আছে তার দিকে। বুক ধুকপুক করে লাফাচ্ছে বিন্দুর। অচেনা সেই শব্দটা যেন হৃদয়ের গহীন থেকে বেরিয়ে এসে কানে বেজে উঠছে ধরাম ধরাম। লোকটা দেখতে যেন সিনেমার নায়ককেও হার মানায়। সেই সুঠাম গড়ন, বুক সোজা করে হাঁটা
পকেটে গুজে রাখা হাত দুটো, সবকিছু মিলিয়ে যেন এক অলঙ্ঘনীয় আকর্ষণ। একটা বড়সড় ক্রাশ এসে যেন বুকের মাঝখানে ধাক্কা মেরে গেল বিন্দুর। সে চোখের পলক ফেলতে ভুলে যায়, মুখটা গরম হয়ে আসে। এই লোকটা কি মানুষ নাকি কোনো অদৃশ্য ক্যারিশমা? চোখ সরিয়ে নিতে গেলেই বিন্দু মনে মনে নিজেকেই ধমকালো। চোখ সরাচ্ছিস কেন গাধি? এটা তো তোর জামাই। ক্রাশ খেলে কি হয়েছে? প্রয়োজনে গলায় ঝুলবি, কাঁদবি, চেঁচাবি, সব করতে পারিস তোর ইচ্ছে মতো, কারণ এটা তোরই জামাই। হ্যাঁ, তোর স্বাক্ষর করা গলার মালা। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল বিন্দু। চট করে চোখ সরিয়ে নিল সে। অর্ণ কাছে এসে কেবল এক টুকরো শীতল চাহনি ছুঁড়ে দিয়ে বিন্দুর হাত মুঠোয় নিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। চলো। শুধু এইটুকুই বলল। তারপর বিন্দু অর্ণর পায়ে পা মিলিয়ে উঠতে উঠতে আর চোখে চুপচাপ দেখলো মানুষটাকে। শরীর ঢাকা পোশাকে যতটা গম্ভীর, ঠিক ততটাই চোখের আড়ালে কোনো অচেনা কোমলতা। বিন্দুর মনে হলো আজ অর্ণ যেন শুধু কর্নেল না, আজ সে তার নিজের গল্পের নায়ক। তারা সবাই হাঁটতে শুরু করলো। সবার সামনে সাদি ও রুহি হাসি ঠাট্টা করে ছবি তুলছে। মাঝে সূর্য, মারিদ, অভি, মিথিলা, পেছনে অর্ণ ও বিন্দু একটু ধীরে এগোচ্ছে। টিপ টিপ বৃষ্টি হচ্ছে ধরণী জুড়ে। প্রতিটি ধাপে বিন্দু টের পাচ্ছে তার পায়ের নিচে শুধু মাটি নয়, প্রকৃতির এক একটা স্তর। কোনো জায়গায় পাথর পিচ্ছিল, কোথাও ঝোপঝাড় ভেদ করে সূর্যের আলো এসে পড়ছে মুখে। প্রকৃতি দেখতে দেখতে বিন্দু হঠাৎ হোঁচট খেয়ে পড়তে নিলেই চট করে শক্ত হাতে আগলে ধরল অর্ণ। সাবধানে। অর্ণর গলাটা স্থির আর নির্ভরতার। ভয় পেলেও স্বস্তি পেল বিন্দু। আর কোনো কথা হলো না, আবার এগিয়ে চলল। মাঝপথে একটা ছোট কাঠের বেঞ্চ আছে, যেখানে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিল। পাশেই ছোট্ট একটা ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে, নিচে তার শব্দ পাওয়া যায় ছপ ছপ ছপ। প্রকৃতির অন্তরালের গান যেন। দূরে শোনা যায় পাখির ডাক, ঝিঝি পোকার সুর। অতপর হাঁপাতে হাঁপাতে সবাই যখন চূড়ায় পৌঁছলো, তখন বিন্দু থমকে দাঁড়ালো। সমুদ্র তাদের নিচে, আকাশ তাদের চারপাশে। একটা ঢেউ ভেঙে পড়ছে নিচে, ধনী এসে পৌঁছচ্ছে পাহাড় চূড়ায়। সূর্যের আলো এসে পৌঁছিয়েছে পাহাড় চূড়ায়। সূর্যের আলো সমুদ্রের গায়ে পড়ে যেন রূপার পাতায় আগুন জ্বলছে। বাতাসে লবণের গন্ধ, শরীরে কাঁপুনি এনে দেয় হালকা ঠান্ডা। তীব্র পাহাড়ি বাতাসে বিন্দুর গাউনের পেছন দিকটা ফুলে উঠেছে, শরীর ঘিরে আঁচলের মতো ঘুরপাক খাচ্ছে। ডাস্টি রোজ রঙের লম্বা কুর্তির কুচিগুলো বাতাসে যেন বাঁচার আনন্দে নাচছে। ওর কাঁধে রাখা শিফনের ওড়নাটা উড়ে গিয়ে একপাশে কানে জড়িয়ে গেছে। মাথায় পড়া হিজাব এলোমেলো হয়ে যাচ্ছে। বিন্দু দুই হাত দিয়ে সেটা সামলাতে লাগলো। গালে খেলে যাচ্ছে ঠান্ডা হাওয়া। চোখে ভয়ের চেয়ে বেশি বিস্ময়, আবার কোথাও যেন প্রশান্তিও। চারপাশ দেখতে দেখতে নিচে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভয়ে অর্ণর বাহু ঘেঁষে দাঁড়ালো। অর্ণ ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে তাকায় বিন্দুর পানে, ঠান্ডা গলায় শুধালো। ভয় লাগছে? বিন্দু অর্ণর বাহু চেপে ধরে বলল। অর্ণ বিনা বাক্যে বিন্দুকে একপাশে জড়িয়ে নিজের কাছে টেনে নিতে নিতে বলল। অর্ণর কণ্ঠে এখনো সেই স্বভাব সুলভ গম্ভীরতা। কথায় না হলে উপস্থিতিতেই এক ধরনের নিশ্চিত আশ্রয় আছে। তবুও আশ্চর্যভাবে বিন্দুর মন ভরসা খুঁজে নেই সেই গলায়। কেন জানে না, এই লোকটার উপর, এই তীক্ষ্ণ চোখ, মুখ, গম্ভীর মানুষটার ওপর বিন্দু নিজের অজান্তেই নির্ভর করতে শিখে গেছে, যেন এক অদৃশ্য আশ্রয় যা তাকে সব ঝড় থেকে আগলে রাখে। অর্ণর বাহুর মধ্যে দাঁড়িয়ে বিন্দু দুহাত দিয়ে ওড়না সামলাতে ব্যস্ত। হাওয়ায় দুলে ওঠা গাউনের ভাঁজে মুখ গম্ভীর মানুষটার উপর বিন্দু নিজের অজান্তেই নির্ভর করতে শিখে গেছে, যেন এক অদৃশ্য আশ্রয় যা তাকে সব ঝড় থেকে আগলে রাখে। অর্ণর বাহুর মধ্যে দাঁড়িয়ে বিন্দু দুহাত দিয়ে ওড়না সামলাতে ব্যস্ত। হাওয়ায় দুলে ওঠা গাউনের ভাঁজে কুয়াশা আর আলো মিশে একরকম স্নিগ্ধতা তৈরি করেছে। কিন্তু ওদের একটু দূরে দাঁড়িয়ে থাকা মিথিলা, তার চোখ জ্বলছে। হিমছড়ির শীতল বাতাস তার চোখের আগুন নিভাতে পারেনি। অর্ণ আর বিন্দুর এই নির্লিপ্ত অথচ খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা মুহূর্তটাই যেন মিথিলার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। তার ঠোঁট চেপে ধরা, চোখে বিষ, ভেতরে যেন তপ্ত লাভা ঘূর্ণায়মান। সুযোগ পেলে সে যেন ছোবল মারবেই নির্বাক নিরীহ সেই বিন্দুকে। তবে এই মুহূর্তে কেউ কিছু বলে না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক একটা মানুষ যেন নিজেদের জীবনের সবচেয়ে গভীর শব্দটা
গভীর নিঃশব্দ একটি মুহূর্তের সঙ্গে একাত্ম হয়ে যায়। হিমছড়ির বাতাস, সূর্যের আলো আর নিচ ছড়িয়ে থাকা সমুদ্র, সব মিলিয়ে সকালটা যেন স্থির হয়ে পড়ে এক গভীর অনুভবের ভিতর। সূর্য প্রায় মাথার উপরে এসে দাঁড়িয়ে। সকাল 8টার সেই টলমল সোনালী রোদের নরম ছায়া কোথায় যেন মিলিয়ে গেছে। এখন চারিদিক জুড়ে শুধু এক রাশ উত্তপ্ত আলো, যেন পাহাড়ের প্রতিটি পাথর দাউ দাউ করে রোদের তাপে পড়ছে। পাথরের গায়ে গায়ে ধোঁয়াশা ওঠার ভ্রম। দূর থেকে তাকালে মনে হয় যেন পাহাড় জ্বলছে নিঃশব্দে। চূড়া থেকে নামতে নামতে সিঁড়িগুলো যেন আরো খাড়া আর কঠিন হয়ে উঠেছে। পায়ের নিচে গরম হয়ে ওঠা সিমেন্টের সিঁড়িগুলো গুনগুন করে জ্বালায় পায়ে। কারো চোখে রোদ পড়ছে, কেউ ঠোঁট ভেজাচ্ছে পানির বোতলে, আবার কেউ কেউ স্কার্ফ দিয়ে মাথা ঢেকে নামছে। চুপচাপ হিমছড়ির পাথরের সিঁড়ি ধরে সবাই নামছে নিচের দিকে। বিন্দু আর রুহি পাশাপাশি হাঁটছে, হাসি ঠাট্টায় মগ্ন। চঞ্চল চঞ্চল পায়ে তারা নিচে নামছে। পেছন পেছন মিথিলা এগিয়ে আসে, তার চোখে অস্বাভাবিক এক স্থিরতা। বিন্দুর ঠিক পেছনে এসে পাশ কাটিয়ে নেমে যাওয়ার ভান করে এক কৌশলী ধাক্কা দেয়। বিন্দুর পা পিছলে যায়, দেহ ভারসাম্য হারায়, আটকে উঠে চেঁচিয়ে উঠল সে। মুহূর্তের মধ্যে অর্ণ শক্ত হাত বাড়িয়ে টেনে ধরে ফেলে বিন্দুকে। অল্পের জন্যে পড়ে যাচ্ছিল নিচে। পাথরের সিঁড়ির কিনারা থেকে 1 ইঞ্চি দূরে নিচে গহীন খাদের দিকে চোখ পড়তেই বিন্দুর বুক ধরপড়িয়ে ওঠে। দুপায়ে ভরসা হারিয়ে ফেলে। মেয়েটি থরথর করে কাঁপছে, আতঙ্কে চোখ দুটো ছলছল করছে। নিজের অজান্তেই সে গিয়ে আঁকড়ে ধরে অর্ণের বুক। ভীত সন্ত্রস্ত বুকের সঙ্গে জড়িয়ে থাকা বিন্দুর মাথায় এক হাত রাখে অর্ণ, নিজের বুকের মধ্যে লেপ্টে রাখে তাকে। অন্য হাত মুঠো পাকানো, চোয়াল শক্ত হয়ে আছে, চোখের দৃষ্টি ঠান্ডা অথচ রক্তক্ষরণকারী। এইটুকু সময়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই অর্ণর পায়ে বেঁধে মিথিলা হোঁচট খেয়ে ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় সামনের দিকে। একটা চাপা চিৎকার বেরিয়ে আসে তার মুখ থেকে। গোল গোল করে সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে শুরু করে মিথিলা। এক একটা ধাপ যেন ওর গায়ে আঘাত হানছে সজোরে। কাঁধ সমান মাথার স্টাইলিশ চুলগুলো এলোমেলো, মুখটা প্রায় ক্ষত বিক্ষত। আকস্মিক এমন কাণ্ডে এক মুহূর্তের জন্যে হতভম্ব হলো সকলে। তবে মিথিলাকে নিচে পড়ে যেতে দেখে মুহূর্তেই ছুটে আসে সাদি, মারিদ, অভিয়ার, তুর্য। তুর্য ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে মিথিলাকে পড়ে যাবার ঠিক আগ মুহূর্তে। কিন্তু ততক্ষণে ততটাই নেমে গেছে মিথিলা, যেখানে আর কয়েক ধাপ পড়লেই সোজা খাদ। তুর্যর বুকটা ধকধক করছে, চোখে বিস্ময়, মুখে আতঙ্ক। মিথিলা স্তব্ধ চোখে তাকিয়ে থাকে নিচের দিকে। মাথা ঘোরে তার, আর একটা পদক্ষেপের দূরত্বে ছিল মৃত্যু। তুর্য অস্থির কণ্ঠে কিছু বলল, যা কর্ণগোচরে পৌঁছলো না মেয়েটির। তার শান্ত চোখ তুলে তাকায় উপরের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে অর্ণ, আর তার বুকের সঙ্গে লেপ্টে কাঁপতে থাকা বিন্দু। অর্ণর রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। মিথিলার চোখ মুখ শক্ত হয়ে গেল মুহূর্তেই। হিমছড়ি থেকে তখনই রিসোর্টে ফিরে আসে সবাই এবং ক্লান্ত পায়ে যে যার রুমে চলে যায়। অর্ণর পিছু পিছু এসে রুমে ঢুকলো বিন্দু। অর্ণ খেয়াল করেছে সেই থেকে বিন্দু ঘুরে ফিরে দেখে চলেছে তাকে। ললাটে ভাঁজ পড়ে তার। দরজা আটকে দিয়ে বিন্দুর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় শুধালো অর্ণ। হোয়াট হ্যাপেন্ড? প্রবলেম কি তোর? বিন্দু চমকে উঠে তাকালো অর্ণর দিকে, তারপর মৃদু গলায় বলল, মিথিলা আপুকে আপনি ইচ্ছে করেই খাদে ফেলে দিয়েছিলেন, তাই না? বিন্দু স্পষ্ট দেখছে অর্ণ ল্যাং মেরে ফেলে দিয়েছে মিথিলাকে, কিন্তু কেন? অর্ণর চোয়াল শক্ত হয়ে এলো, তীক্ষ্ণ গলায় শুধালো, জাস্টিফাইং মাইসেলফ? আই এম নট ইন্টারেস্টেড। অর্ণ যে কৈফিয়ত দেবে না সেটা নতুন কিছু নয়। তবুও ভয় গিলে জানার চেষ্টা করেছিল বিন্দু। অর্ণর তীক্ষ্ণ কণ্ঠস্বরে সাহসটুকু নড়বড়ে হয়ে যায়। বিন্দু মাথা নিচু করেই রইল। সামনে দাঁড়ানো কঠিন নির্দয় পুরুষটিকে সে ঠিক বুঝে উঠতে পারে না। এই নরম তো এই আবার সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। লোকটাকে বুঝতে পারাটা তার সাধ্যের বাইরে। একটুখানি নিঃশ্বাস ফেলে কণ্ঠটা আরো কোমল করে বিন্দু বলল, ওখান থেকে পড়ে গেলে কি হতো ভাবতে পারছেন? মরে যেত সে।
তো আই ডোন্ট কেয়ার। বিন্দু বিস্ময়ে নেত্রমণি বড় বড় করে তাকিয়ে রইল। এই মাত্র যা শুনলো সেটা বিশ্বাস করাই দুষ্কর। এত বড় অপরাধ অথচ মুখে এমন অবহেলা। মিথিলাকে ঠিক সময়ে না ধরতে পারলে মৃত্যু নিশ্চিত ছিল। আর সেই ঘটনার পরেও লোকটার এমন নির্লিপ্ত উচ্চারণ। বিন্দু বলতে চাইল কিছু, তবে সেই সুযোগ না দিয়েই অর্ণব ওয়াশরুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। মনের গহীন থেকে বেরিয়ে এলো একটা হতাশার শ্বাস। বিন্দু ধীর পায়ে এগিয়ে যায় কাঁচে ঘেরা বিশাল বারান্দার দিকে। বারান্দার কাচের দরজা ঠেলে খুলতেই গরম বাতাসের সঙ্গে ঢুকে পড়ে সমুদ্রের গর্জন আর ঢেউয়ের স্নিগ্ধ গন্ধ। এখান থেকে সমুদ্র স্পষ্ট। নীলচে রোদে চকচক করছে সমুদ্র। দুপুরবেলার উজ্জ্বল আলোয় ভরে উঠেছে চারিপাশ। পানিতে দৌড়ঝাঁপ করছে পর্যটকেরা। কেউ হাসতে হাসতে ছুটছে বালুর উপর দিয়ে, কেউ একে অপরের গায়ে জল ছুঁড়ে দিচ্ছে। নীরবে দাঁড়িয়ে দেখে বিন্দু। তার চোখে যেন আটকে আছে এই স্বপ্নময় দৃশ্যটা। সাগরের স্পষ্ট নীল রেখা, জলকেলির শব্দ আর অদ্ভুত এক নীরবতা যা কেবল সে একাই অনুভব করছে। বিন্দু তখন সমুদ্র দেখায় একাগ্রভাবে ব্যস্ত ছিল। গলার একপাশে নেমে আসা চুলগুলো তার কাজের মাঝে বাধা হয়ে পড়ছিল বারবার। মেয়েটি বিরক্ত হয়ে বারবার হাত দিয়ে সরিয়ে রাখছিল সেগুলো। হঠাৎ একটি মৃদু শব্দ চক করে উঠল। ওয়াশরুমের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেজা ভেজা বাষ্প ঘেরা পরিবেশ থেকে বেরিয়ে এলো অর্ণ। মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে গলা বরাবর নামলো। চোখে মুখে একরাশ আরাম ঘন বিশ্রামের ছাপ। তার শরীরটা ঝকঝকে, ঠিক যেন কোনো শিল্পীর হাতে গড়া। কোমরে জড়ানো কেবল সাদা রঙের তুলতুলে একটা টাওয়াল। বুক আর কাঁধের ওপর মুক্তার মতো চিকচিক করা জলে বিন্দু পড়ে। প্রতিটি বিন্দু আলোয় প্রতিফলিত হয়ে উজ্জ্বলতায় ঝিলমিল করছে যেন। বিন্দু পেছনে ঘুরে তাকালো, আর এক মুহূর্তেই হাওয়া থমকে গেল যেন। মেয়েটির দৃষ্টি আটকে গেল অর্ণর জলে ভেজা বুকের মাঝখানে। ফর্সা বুকে ঘন কালো ভেজা লোমগুলো বেশ আকর্ষিত করছে তাকে। বিন্দুর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। সে যেন পুরোপুরি থেমে গেল স্থানে। শরীর কাঁপতে লাগলো একটু একটু করে। লজ্জায় গালজোড়া রং ধরলো গোধূলির আলোর মতো। অর্ণ এক পা দুপা ফেলে এগিয়ে এলো বিন্দুর দিকে। বিন্দু পিছু হটতে গেল, কিন্তু পা আটকে গেল বারান্দার কাচের সাথে। অর্ণ এগিয়ে এসে এক হাতে বিন্দুর কোমর জড়িয়ে ধরলো। বিন্দু কেঁপে উঠল। কি করছেন? কাপা কাপা গলায় বলল বিন্দু। অর্ণ পাত্তা দিল না একটুও। অর্ণর চোখে ছিল সেই চেনা গভীরতা, যেটা পড়া যায় না, শুধু টের পাওয়া যায়। অর্ণ বারান্দায় রাখা নরম গদির সোফায় বসে বিন্দুর কোটি দেশের দুই পাশে হাত বাড়িয়ে কাছে টেনে আনলো মেয়েটাকে। ফের কেঁপে উঠল বিন্দু। নেত্র বড় বড় করে ফেলল। অর্ণ হেলান দিয়ে বসলো। ভেজা চুলগুলো কপালে পড়ে আছে লেপ্টে। চোখ বুজে ঠান্ডা গলায় বলল সে, দায়িত্ব পালন করো। এই অর্ধ কথা ঠিকই বুঝতে পারছে বিন্দু। বিন্দু কিছু বলল না, বলার মতো শব্দও যেন হারিয়ে গেছে তার বুকের গভীরে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল পাশে রাখা তোয়ালে, কাপা কাপা আঙ্গুলে চেপে ধরলো। তারপর সেই ভেজা চুলে হাত বুলোতে লাগলো। একবার দুবার করে আস্তে আস্তে চুলের ভাঁজে তোয়ালের চালালো। টাওয়ালের নিচে তার আঙ্গুল ছুঁয়ে যাচ্ছিল অর্ণর কপাল, ঘাড় আর নরম ভেজা চুল। বিন্দুর শ্বাস কেঁপে উঠল। অর্ণ চোখ বন্ধ করে মুখ ডুবিয়ে আছে বিন্দুর উদরে। সে হঠাৎ ঠান্ডা গলাতে শুধালো, দিস রেসপন্সিবিলিটি পালন করতে শেখো, এরপর যেন আর বলতে না হয়। কথাটা শোনার পর বিন্দুর হাত এক মুহূর্তের জন্যে থেমে গেল। মুহূর্তেই তা থেমে গেল যেন। বিন্দু এলোমেলো অস্বস্তি দৃষ্টি ফেলে মৃদু গলায় বলল, সমুদ্রের পানিতে নামতে চাই। অর্ণ সেভাবেই চোখ বন্ধ করে খেয়ে উত্তর দিল, নট অ্যাট অল। প্লিজ। কাঁদো কাঁদো গলায় বলল বিন্দু। অর্ণ ভ্রু কুঁচকে মাথা তুলে তাকালো। বিন্দু পুনরায় রিনরিনে গলায় বলল, একটুখানি যাই না, প্লিজ প্লিজ প্লিজ। অর্ণ কোনো প্রতি উত্তর করলো না, উঠে দাঁড়ালো। রুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় শুধালো, লং ড্রেস পরে আসো। অর্ণর কথাটা শুনেই চোখ জল জল করে উঠল বিন্দুর। সে লাফিয়ে লাফিয়ে রুমের দিকে ছুটল।
নীলচে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে দিগন্ত রেখায়। সূর্যটা ঠিক মাথার ওপরে, আলো যেন তপ্ত না, বরং নরম আর ঝলমলে। উত্তাল সমুদ্রের তীরে ঢেউ আসছে একটার পর একটা, যেন ছন্দে বাঁধা রাগ ভৈরবী। বিন্দু সমুদ্রের তীরে এসে দেখলো রুহি আর সাদি দাঁড়িয়ে আছে। বিন্দু ফুসতে ফুসতে গিয়েই পেছন থেকে এলোমেলো কয়েক ঘা লাগিয়ে দিল। আকস্মিক পিঠে মৃদু ব্যথা অনুভব করে লাফিয়ে উঠল রুহি। বিন্দুকে দেখে চোখ মুখ কুঁচকে বলল, মারলি কেন পেতনি? আমাকে ফেলেই চলে এসছিস? মরবো না তো, মারবো না তো, চুমু খাবো। বেশ রাগী গলায় বলল বিন্দু। রুহি তেতে উঠে বলল, খচ্চর মাইয়া, আমাকে চুমু খেতে আসছিস কেন? হ্যাঁ, তোর জামাই কি পালিয়ে গেছে? সারাক্ষণ তো তার গায়েই লেপটে থাকিস, এখন তাহলে আমার দরকার পড়লো কেন? রুহির কথাই শুনে ভরকে গেল বিন্দু। সাদির সামনে মেয়েটি বড্ড অপ্রস্তুত হয়ে পড়ে। কটমট করে তাকালো বিন্দু। সাদি মুচকি হেসে ওখান থেকে চলে গেল। রুহি এবং বিন্দুর দুষ্টু মিষ্টি ঝগড়া চলমান রইল। অর্ণ দাঁড়িয়ে আছেন জেট স্টেশনের কাঠের ডেকে। চোখে গাঢ় কালো সানগ্লাস, পরনে শর্ট স্লিভ চ্যাম্প শুট, ওপরে খাকি কালারের লাইফ জ্যাকেট। হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে নিখুঁত অভ্যেসে। পাশে থাকা ইনস্ট্রাক্টর অনবরত বলছে কিভাবে ব্যালেন্স করতে হবে, কিভাবে মোশন কন্ট্রোল করতে হয়। লোকটার কথা শুনে অর্ণ শুধু গম্ভীর জিজ্ঞেস করলো, পাম্পের জেট থ্রাস্ট কত ওয়াটারে ওঠে? ইনস্ট্রাক্টর থমকে গেলেন। অর্ণ যে ফ্লাইবোর্ড কন্ট্রোলে বেশ দক্ষ তা বুঝে নিতে সময় লাগলো না তার। একটু হকচকিয়ে আমতা আমতা করে বললেন, স্যার, আপনি বোধহয় আগে করেছেন। না মানে আপনার কথাটা এমন পাকা লাগলো যে তাই বললাম। অর্ণ হালকা ঠোঁটের কোণে হাসলেন, কিন্তু চোখ ছিল অটল। মারিদ পাশ থেকে বলে উঠল, একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছে ফ্লাইবোর্ড কন্ট্রোল করা খুব কঠিন কিছু নাকি? লোকটা চমকে উঠল, তড়িঘড়ি করে বলে উঠল, সরি স্যার, বেয়াদবি মাফ করবেন। আমি আসলে বাকিটুকু শেষ করার পূর্বেই অর্ণ হাত তুলে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় শুধালো, রিল্যাক্স, আমি মানুষ, ভয় পাওয়ার কিছু নেই। আপনি এটা ঠিক করে দিন। ফ্লাইবোর্ড অর্ণর পায়ে আটা, কেবল জেট স্কির পাইপ সংযুক্ত। একজন সামরিক অফিসারের মতো ঠান্ডা ও নিখুঁতভাবে দাঁড়িয়ে থেকে অর্ণ নিজের অবস্থান নেয়। পেছনের জেট স্কি চালু হওয়ার সাথে সাথে ফোয়ারার মতো পানি ছুটে বের হয়। অর্ণর দৃঢ় শরীর একবারও কাঁপলেন না। দক্ষ হাতে ভারসাম্য রেখে ধীরে ধীরে ফ্লাইবোর্ড পানির ওপরে উঠতে থাকে। প্রথমেই 3 ফুট, তারপর 7। একবার কাঁধ সামান্য বাম দিকে ঘোরালো, ভারসাম্য ঠিক করলো। ঠিক তখনই সে উঠে গেল প্রায় 15 ফুট উপরে। একদম সোজা দাঁড়িয়ে মাথা নিচু করে পানির গর্জন চারদিকে ছড়িয়ে পড়ে, যেন সমুদ্রও তাকে অভিবাদন জানাচ্ছে। বালুকা বেলায় দাঁড়িয়ে বিন্দু। সে দমবন্ধ করে দেখছে অর্ণর স্ট্যান্ড, কিন্তু তার চোখে বিস্ময় আর ভয়। এগুলো বিন্দু ফোনে দেখছে, তবে বাস্তবে এই প্রথম দেখলো, তাও আবার অর্ণকে। ফ্লাইবোর্ড মূলত পানির প্রচন্ড চাপের মাধ্যমে পায়ের নিচ থেকে ঠেলে উপরের দিকে তোলে। এটি হাইড্রোজেটের মতো কাজ করে। অর্ণ যেহেতু হেলিকপ্টার ও প্যারাট্রুপিক ট্রেইনড, তাই এমন ভারসাম্য ও মোশন কন্ট্রোল তার কাছে নতুন নয়। সে বডি অ্যাঙ্গেল, গ্যাপ, গতি সবকিছু নিখুঁত ক্যালকুলেশনে পরিচালনা করছে। অর্ণ ধীরে ধীরে পানির উপর চক্কর কাটছে। একবার ডান দিকে মোচড়, একবার বাদিকে সোজা ড্রিফট। দেখেই বোঝা যায় সে এই ডিভাইসের অংশ হয়ে গেছেন। দক্ষতা, গ্ল্যামার আর দৃঢ়তা এক ফ্রেমে। বিন্দু এখনো সাগর পাড়ে দাঁড়িয়ে, পায়ের নিচে ভিজে বালু, চোখে জল ধোয়া বিস্ময়। হঠাৎ সামনে এসে দাঁড়ায় অর্ণ। তার শরীর ভিজে আছে সামান্য, চোখে সেই আগুনের মতো স্থিরতা। বিন্দুর পানে চেয়ে শান্ত গলায় শুধালো, কাম টু মি। বিন্দু ছোট ছোট পা ফেলে অর্ণর সামনে এগিয়ে গেল, বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। অর্ণ পুনরায় গম্ভীর স্বরে বলল, আরো কাছে আসো। বিন্দু এগিয়ে গেল অর্ণর কাছে। অর্ণ কোনো পূর্বাভাস না দিয়েই বিন্দুর হাত মুঠোয় নিয়ে টেনে নিল নিজের কাছে। চমকাই থমকাই বিন্দু, ভয়ে মৃদু চিৎকার দিয়ে উঠল। অলরেডি তারা পানি থেকে 7 থেকে 9 ফুট উপরে উঠে গেছে। আতঙ্কে কাঁপতে লাগলো বিন্দু। ভীত সন্ত্রস্ত বিন্দু দুহাতে শক্ত করে চাপটে ধরে অর্ণের গলা।
চোখ বন্ধ করে কাপা কাপা গলায় ফিস ফিস করে বলল, আমার ভয় লাগছে কর্নেল সাহেব, পড়ে যাব, প্লিজ নামিয়ে দিন। অর্ণ দুহাত বিন্দুর কোমরের দুপাশে রেখে চাপ প্রয়োগ করে উপরের দিকে তুলে একদম নিজের সঙ্গে মিলিয়ে নিল। হাইটে অর্ণর অনেক ছোট হওয়াতে পায়ের তলা থেকে অনায়াসে কয়েক ইঞ্চি শূন্যে উঠে গেল বিন্দু। অর্ণ শান্ত চোখে বিন্দুর ফ্যাকাশে মুখশ্রীর পানে তাকায়। ভয়ে জড়সড় বিন্দুর শীর্ণ শরীরটা ঠকঠকে কম্পন, ঘন ঘন শ্বাস প্রশ্বাস টানছে। চোখ খিচে রাখা গোলাপি ওষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে। অর্ণ ঢোক গিলে ধূসর চোখ জোড়া বন্ধ করে নিজের ঠোঁট জোড়া বিন্দুর কম্পিত ঠোঁটে বসিয়ে দিল। বিদ্যুৎ চমকানোর ন্যায় চমকে উঠল বিন্দু। বিস্মিত নেত্রমণি বড় বড় হয়ে গেল। ততক্ষণে অর্ণ সরে গিয়েছে। মাত্র সেকেন্ডের জন্য ঠোঁট ছুঁয়েছে অর্ণ। নিম্ন স্বরে দৃঢ় উচ্চারণে বলে, আমি থাকতে ভয় কিসের? এনজয় দ্য মোমেন্ট ফিয়ারলেসলি। বিন্দু লজ্জায় কুকড়ে গিয়েও ভয়ে অর্ণর গলা চাপটে ধরে, তার ঘাড়ে মুখ গুজে থাকে। খুবই শক্ত সেই বন্ধন। অর্ণ শক্ত হাতে বিন্দুকে নিজের সঙ্গে মিলিয়ে ধরে রাখে। দুই পায়ে ফ্লাইবোর্ডের ভারসাম্য ঠিক করে এবং ডিগবাজির গিয়ে একে একে 2-3 বার হালকা করে উল্টে যায়। বিন্দু চোখ খিচে রেখে শক্ত করে অর্ণর গলা চাপটে ধরে। একদিকে ভয়, অন্যদিকে একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন সুখ ছুঁয়ে যায় মেয়েটির নাজুক মন। পানি নিচে ফুঁসে ওঠে। জেট থ্রাস্টের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ফ্লাইবোর্ড উঠতে থাকে। নীরব জয়গান, একটু রোম্যান্টিক ইনস্ট্রুমেন্টাল সুর, যেন সমুদ্র, আকাশ আর হৃদয় একসাথে ছুঁয়ে ফেলছে ওদের। সমুদ্রের নীল বুকে ফেনা ছিটিয়ে দুটো ছোট ছায়া উড়ে চলেছে, যেখানে না আছে কথা, না আছে যুক্তি, আছে শুধু একটা দৃঢ় হাত আর একজোড়া ভয় ভরা চোখের সমর্পণ। কক্সবাজারের আকাশটা একটু ধোঁয়াটে নীল। সমুদ্রের ফেনা মাখা বাতাস কানে কানে কিছু যেন বলে যাচ্ছিল বারবার। সামনে ধবধবে সাদা প্যারাশুট, রঙিন দড়িতে ঝুলে থাকা শক্ত হারনেস, পাশে দাঁড়িয়ে থাকা একগাদা টুরিস্ট আর নিরাপত্তা কর্মকর্তারা রুহির বুকের ভিতরে যেন ঢাক বাজছে। সাদি এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ, চোখে রোদ চশমা থাকলেও তার দৃষ্টির তীক্ষ্ণতা রুহিতে স্পষ্ট। রুহি সাদির কাঁধ ঝাঁকিয়ে বলে, সাদ ভাই, আমি প্যারাসেলিং করব। দরকার নেই, ভয় পাবি। চল স্পিড বোর্ডে রাউন্ড দিয়ে আসে। সাদির কথা পাত্তা দেয় না রুহি, জেদ ধরে বলল, না, আমি প্যারাসেলিং করব। সাদি ছোট ছোট চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, পারবি? ভয় পাবি না তো? দরকার নেই, আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। রুহি মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। সাদি হতাশ হয়ে বলল, জেদ কেন করছিস সাবানে ঢুকি? উপর উঠে যদি ভয় পেয়ে যাস? না না, প্রয়োজন নেই। রুহি ছলো ছলো চোখে তাকিয়ে বলল, আপনি আছেন না, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন না, প্লিজ প্লিজ। সাদি রাজি হলো। প্রয়োজনে সে নিজেই নিয়ে উঠবে, তবুও রুহিকে একা ছাড়বে না। সাদি বিনা বাক্যে রুহির পিছনে দাঁড়ায়। দুজনের হার্নেস বাঁধা হচ্ছে। প্যারাশুটের স্ট্রেপটা ওদের কোমর আর কাঁধ বরাবর এমনভাবে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে যেন কোনো টানেই খুলে না যায়। হেলমেটটা পরানো হয়েছে, গলার কাছে মাইক্রোফোন লাগানো, যেন চাইলেই নিচে থাকা গাইডের সাথে কথা বলা যায়। রুহির মুখটা খুশিতে আত্মহারা হয়ে গেল। এই যে, খুশি করে দিলাম। নিচে নেমে কিন্তু আমাকে খুশি করতে হবে। রুহির কানে কানে বলেই একটা চোখ টিপ মারে সাদি। ইনস্ট্রাক্টরের কণ্ঠ, ওকে স্যার। ম্যাম, 3, 2, 1 গো। হালকা দৌড়ে দুজন বালির উপর ছুটছে। বাতাসে প্যারাশুট ফুলে উঠেছে, আর মুহূর্তেই দুজন আকাশে। রুহির মুখের চেহারা বদলে গেছে আচমকা। ভয় থেকে বিস্ময়ে, আর বিস্ময় থেকে অপার্থিব আনন্দে রূপ নিচ্ছে। নিচে নীলছে সবুজ সাগর, সামনে রোদে ঝলমলানো সমুদ্র রেখা, আর চারপাশে খালি আকাশ। পায়ের নিচে যেন পৃথিবী নেই। রুহি চিৎকার করে বলল, ও মাই গড সাদ ভাই, আমি উড়তেছি, আমি পাখির মতো উড়তেছি। সাদি রুহির বাচ্চামো দেখে হেসে ফেলল। তুই আমার মনে উঠে কি এভাবেই পাখি নিয়ে উড়ে বেড়াচ্ছিস? তীব্র বাতাসে রুহির সাদির মৃদু স্বরের কথা শুনতে পাচ্ছে না। তাদের পায়ের নিচে ঢেউয়ে ধাক্কা খাচ্ছে সূর্যের আলো। এক একটা ঢেউ যেন সোনার পাতা। রুহি সাদির দিকে তাকিয়ে নরম গলায় বলল, কিছু বললেন?
সাদি চুপ করে তার দিকটা একটু ঝুঁকে বলল। ভয় পাচ্ছিস? রুহি হাস্য উজ্জ্বল মুখে বলল। আপনি থাকতে আবার কিসের ভয়? সাদির মনে একটা প্রশান্তির ঢেউ বয়ে আনে মেয়েটির স্বীকারোক্তিতে। দুজন একটা বড় রঙিন প্যারাশুটে একসাথে ঝুলে আকাশে দুলছে। নিচে টারকোয়েজ সাগর আর ছোট ছোট নৌকা। রুহির ফিসফিস করা শব্দে বলল। আপনি এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন তো সাদ ভাই? সাদি রুহির হাতের মুঠোয় হাত রেখে বলল। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না, কথা দিলাম। সমুদ্র সৈকতের পার, সূর্যের আলো চকচক করছে, বাতাসে লবণের গন্ধ। দূরে জলরাশিতে ঢেউ গড়াগড়ি খাচ্ছে। বালিতে পা ফেলে টুপটাপ করে হাঁটছে রুহি। মাথায় একটা বড় ক্যাপ, টুপি, চোখে সানগ্লাস। বিন্দু ওর পাশে পায়ে পায়ে চলেছে। জামার নিচের অংশে বালু লেগে আছে। ওদের কণ্ঠে ঝিরিঝিরি হাসির ঢেউ। ফুল চল না একটু সমুদ্রে নামি। রুহির কথা শুনে বিন্দু ভীত গলায় বলল। না, আমার সমুদ্রে নামতে ভয় লাগছে। ভিতর ডিম একটা, আমি আছি না? আয়। বিন্দুর মাথায় গাঁটটা মেরে বলল রুহি। বিন্দু একই গলায় বলল। না, আমার ভয় লাগে, আমি যাব না। রুহি এবার কিরমির করে বলে উঠল। এখন ভয় লাগছে? এতক্ষণ যে জামাইয়ের গলা জাপটে ধরে ফ্লাই বোর্ডে চড়লি তখন ভয় লাগেনি? বিন্দু লজ্জা পেলেও ছোট ছোট চোখে তাকিয়ে বলল। তুই যা। ওলে আমার তুলসী পাতা রে, আমি তো তাও পানির উপরে ছিলাম, আর তুই তুই তো একদম আকাশে চড়ে প্রেমে আলাপন করেছিস। তোর কি মনে হয় আমি দেখতে পাইনি কিছু? রুহি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে বিন্দুর মাথায় বালুযুক্ত পানি ছিটিয়ে দেয়। বিন্দু চেঁচিয়ে উঠল। রুহির বাচ্চা, তোকে আমি ছাড়বো না আজ। উড়ে গিয়ে রুহির পেছনে বালু ছুঁড়ে দিল। দুজনেই ছোট ছোট বাচ্চার মতো ছোটাছুটি করতে করতে একে অপরকে ধরে ফেলছে, হাসছে, ঠেলাঠেলি করছে। বিন্দু মুঠো করে বালি তুলে রুহির পায়ের কাছে ছুঁড়ে মারে। রুহি ছোটে। তুই বড্ড বিল্লি ফুল। এর মধ্যে হঠাৎ একটা ঢেউ এসে ওদের পা ভিজিয়ে দেয়। রুহি হোঁচট খেয়ে পড়ে যায় বালিতে। বিন্দু হাসতে হাসতে বালু মাখা মুখে উঠে ছুঁড়ে বলল। দেখিস আজ তোকে আমি সাগরে চুবাবো। দুজনেই আবার ছুটে যায় সাগরের দিকে। বিন্দু খানিকটা ভয় পেয়ে পিছনে তাকায়, কিন্তু রুহির চোখে ভরা দুষ্টুমির ঝিলিকে আবার তাড়া করে বেড়ায়। বিন্দু রুহির সাথে হেসে হেসে খেলছিল সাগরের পানিতে। কাপড় ভিজে গায়ে লেপ্টে গেছে। বিন্দুর গায়ে একটি নেভি ব্লু রঙের লং ফ্লোই গাউন। যখন সে পানিতে নামলো, কাপড়টা কোমর পর্যন্ত জলে ভিজে গিয়ে শরীরের আকৃতি টেনে ধরছিল। বিন্দুর ভেতরের লজ্জাশীল সৌন্দর্য বাড়িয়ে তুলল। ওড়না মাথায় পেঁচিয়ে দুই কোণা বুকের দুপাশে রেখে সামনে থেকে একটি পিন আপ করে রেখেছে। তবুও শরীরের প্রত্যেকটি খাজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। অর্ণ দাঁড়িয়ে আছে সাগর পাড়ের বালুতে। তার চোখে নিঃশব্দ আগুন, ঠোঁট শক্ত করে চেপে ধরা, চোয়াল শক্ত। অর্ণ দৃঢ় পা ফেলে বিন্দুর সামনে এসে দাঁড়ায়। নিজের পরনের লম্বা ডেনিম শার্টটা খুলে বিন্দুর সামনে এসে দাঁড়িয়ে সে কিছু না বলে এক টানে বিন্দুর সেই ভেজা গায়ে লেপ্টে থাকা কাপড়ের ওপর শার্টটা চাপিয়ে দিল। আকস্মিক এমন কাজে বিন্দু চমকে উঠে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। বিন্দু ফিক করে হেসে নিচু গলায় বলে। এই রে ফুল, তোমার কর্নেল সাহেবের চোখে তো আগুন ঝরছে রে। বিন্দু গলা শুকিয়ে যায়। সব তোর দোষ, তুই তো টেনে নামালি। রুহি ফের ফিসফিস করে বলল। তোর জামাই তুই সামলা। বিন্দু এই কথার জবাব দেওয়ার আগেই অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা অথচ গভীর রাশভারী গলায় শুধালো। অনেক ছোটাছুটি হয়েছে। এই মুহূর্তে দুজনেই সোজা রিসোর্টে ঢুকবো। লাঞ্চ করে ঘুম দেবে। আই রিপিট, লাঞ্চ শেষে ঘুম দেবে। কথার হেরফের হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। অর্ণর তীক্ষ্ণ বজ্র গম্ভীর স্বর শুনে বিন্দু আর রুহি চুপসে গেল। বুকের ওপর আঁচলে খসখসে সুঘ্রাণ গন্ধমাখা সেই শার্ট আঁকড়ে ধরে বিন্দু। তার হৃৎপিণ্ডটা যেন প্রতি শব্দে বলছে, হঠাৎ এত রেগে গেল কেন? ঘড়ির কাঁটার রাত 11টা। ঘরটা আধো আলোয় ভাসছে। একপাশে জানালার পর্দা হালকা দুলছে বাতাসে। সেখানে মিথিলা বসে আছে, গায়ে একটা সিল্কি মেরুন নাইট ড্রেস। কোমর পর্যন্ত লুজ, কিন্তু গলার কাছটা সামান্য খোলা। কাঁধ পর্যন্ত চুল খোলা। চোখে তীব্র বিরক্তি।
দরজা ঠেলে ঢুকে পড়ে তুর্য। লক না করায় সহজেই ঢুকে পড়ল সে। মুখটা থমথমে কিন্তু চোখে একরাশ দুঃখ। মিথিলা তাকে দেখেই রাগে ফুঁসে ওঠে। তুর্য, তুমি কার অনুমতিতে আমার রুমে ঢুকলে? তুর্য নরম গলায় বলে। মিথিলা ফুঁসে উঠে বলে, আমার খোঁজ নেওয়ার বহু লোক আছে, তুমি প্লিজ বের হও। তুর্য এবার তাচ্ছিল্য করে হাসলো। তুমি কাকে মিন করে বলছো মিথিলা? সে কি আদৌ তোমার হবে? তুমি কি অন্ধ? তোমার মুখে কোনো কথা শুনতে চাই না আমি। বেরিয়ে যাও, নয়তো সিকিউরিটি গার্ড ডাকবো। বেশ শব্দ করে হেসে বলল, রিল্যাক্স মিথিলা, আমি শুধু একটু কথা বলতে চাই। দেখো এখনো সময় আছে, মরিচিকার পেছনে ছেড়ে দাও। এতে তোমার লাইফ নষ্ট হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? মিথিলা রেগে গিয়ে বলল, তোমার কাছে জ্ঞান চেয়েছি আমি? তোমার জ্ঞান তোমার কাছে রাখো, বের হও। তুর্য ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ মিথিলার চোখে আটকে যায়। তুর্য মিথিলাকে মানাতে চায়। সে চায় মিথিলা তাকে নিয়ে জীবন কাটাক। তুর্য মিথিলার দুগালে আলতো করে চেপে ধরে মিথিলার মুখটা নিজের দিকে ফেরায়। নরম গলায় বলে, এমন করছো কেন মিথিলা? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য লন্ডন থেকে এখানে এসে পড়ে আছি, অথচ তুমি আমার সাথে একটু কথা পর্যন্ত বলছো না। না আমাকে সুযোগ দিচ্ছ। ভাই, তুমি কি ভুলে গেছো আমাদের সেই মিষ্টি মুহূর্ত, ভালোবাসার কথা, আমাদের স্বপ্ন? আমরা একসঙ্গে সাজিয়েছিলাম সেই স্বপ্ন। প্লিজ সবকিছু বাদ দিয়ে তুমি আমার সাথে চলো। মিথিলা তুর্যকে ধাক্কা দিতে গিয়ে নিচের ভার হারিয়ে তুর্যের বুকে পড়ে। মিথিলা তুর্যকে সহ্যই করতে পারে না এই মুহূর্তে। সে চিৎকার করে বলে উঠল, চুপ কর, কিছু মনে নেই আমার। তুইও এসব আর মনে করিয়ে দিবি না, যা বের হ। মিথিলা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও তুর্য ধীরে ধীরে হাত রাখে তার বাহুতে। মিথিলা আবার ঠেলে সরাতে চায়। তুর্যের স্পর্শে স্থির হয়ে গেছে। তুর্য আরো কাছে আসে, গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ মিথিলা, আই লাভ ইউ সো মাচ। মুহূর্তেই দুজন একে অপরের খুব কাছাকাছি। নিঃশ্বাসে নিঃশ্বাস গলছে, কোনো শব্দ নেই, শুধু হৃদস্পন্দন। তুর্য মিথিলাকে শান্ত হতে দেখে মিথিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এতে আর নিজেকে আটকাতে পারে না মিথিলা, খামচে ধরে তুর্যকে। তুর্য মিথিলার থেকে আশকারা পেয়ে আরো গভীর হয় এবং দুজনেই হারিয়ে একটা অসামাজিক নিষিদ্ধ প্রণয়ে। ঘরটা নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটা কানে কানে বলে যাচ্ছে সময় থেমে নেই। বাইরে পূর্ণিমার আলো পড়ে আছে জানালার কাছে, অথচ ঘরের ভেতরে আধারের থেকেও ঘনতর কিছু জমে আছে। একটা অপরাধ, একটা নিষিদ্ধতা, দুটো শরীর পাশে, অথচ তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিরাট অপরাধ বোধ। বালিশের পাশে ছড়িয়ে আছে ছেঁড়া আবেগের টুকরো। ঘরের বাতাসে ভাসছে নীরব লজ্জা। কেউ কিছু বলছে না, কারণ বলার মতো কিচ্ছু নেই। বললেই যে গর্জে উঠবে ভেতরের বিবেক। তারা আবার একবার ভুল আত্মার দখলে চলে গেল। এই সম্পর্কের নামে যেটা জন্ম নিয়েছে তা ভালোবাসা নয়, মুক্তি নয়, এটা এক ধরনের আত্মবিক্রয়, এক বিন্দু আরতি, যা খুঁজতে গিয়ে তারা দুজনেই আরো হারিয়ে গেছে। সমাজের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু অন্তরের চোখে নিজেকে গোপন করা যায় না। বিছানার চাদরে পড়ে থাকা ভাঁজগুলো সাক্ষী, এই রাতটা কোনো প্রেমের নয়, এটা ছিল এক নিষিদ্ধ আত্মসমর্পণের রাত। এমন কিছু যেটা কেবল শরীরকে কাছে টেনে নেয়, আত্মাকে নয়। নিশুতি রাত, বিলাসবহুল রিসোর্টের কাজ ঘেরা বারান্দায় দাঁড়িয়ে আছে বিন্দু। কমলা রঙের একখানা সালোয়ার কামিজ পরা, ওড়নাটা বুকের উপর থেকে নিয়ে কাঁধের দুপাশে রাখা, লম্বা রেশমি চুলগুলো খোলা। সাগরের দিক থেকে আসা হালকা ঠান্ডা বৈরী বাতাস চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বিন্দুর। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও মাঝে মাঝে সমুদ্রের ঢেউয়ের গর্জন। সামনে বিস্তীর্ণ সাগর, রূপলি জ্যোৎস্নার জলরাশি যেন পাথরের গায়ে মুক্তোর মতো ছলকে পড়ছে। চাঁদের আলোয় সমুদ্র যেন ঝলমলে সাদা চাদরে ঢাকা। মাঝে মাঝে ঢেউ এসে সেই চাদর ভাঁজ করে দিয়ে যাচ্ছে, আবার মুছে ফেলছে। অর্ণ কোথাও একটা গিয়েছে, বলে গেছে তাকে ঘুমিয়ে পড়তে, সে চলে আসবে। দিনের বেলায় ঘুমানোর দরুন এখন আর বিন্দুর ঘুম আসছে না।
মেয়েটির কল্পনা জল্পনার মাঝেই হঠাৎ একজোড়া শীতল হাত জামার উপর থেকেই বিন্দুর পেটের দুপাশ দিয়ে এসে নিচের দিকে টেনে নিল। আকস্মিকভাবে চমকে উঠল বিন্দু, তবে পেছনের মানুষটাকে যেন না দেখেও অনুভব করে ফেলেছে সে। অতি পরিচিত সেই মন মাতোয়ারা করা পারফিউমের ঘ্রাণ এসে ঠেকল বিন্দুর নাসারন্ধ্রে। এই ঘ্রাণটা খুব ভালো লাগে মেয়েটির। অর্ণর কাছে আসলেই এই সুভাষে নিজেকে মাতাল মাতাল লাগে, বড্ড টানে ঘ্রাণটা। অর্ণ মেয়েটির পিঠ নিচের বুকের সাথে জড়িয়ে ধরে ঝুঁকে মুখ গুজে দিল বিন্দুর খোলা ঘাড়ে। কিঞ্চিত কেঁপে উঠল বিন্দু। বেশ কিছুক্ষণ ধরে দুজনেই একই রকম দাঁড়িয়ে রইল। দুজন কপত কপতের নিঃশ্বাসের শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই সেখানে। অর্ণর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে বিন্দুর গলায় ঘাড়ে। বিন্দুর নিঃশ্বাস আটকে আসে অস্বস্তি আর লজ্জায় পড়ে হাঁসফাঁস করে। চারদিকে ছড়িয়ে আছে নিস্তব্ধতা। বিন্দু শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলল। কর্নেল সাহেব, সঙ্গে সঙ্গেই রেসপন্স করলো অর্ণ। চলুন না একটুখানি সমুদ্রের ধারে হেঁটে আসি। সারাদিনের কোলাহল থেমে গেছে, চারপাশ জুড়ে এখন শুধু শান্ত নীরবতা।